নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা স্বামীজির অনুধ্যান শুনি। তা আমরা শুনছি স্বামী মেধসানন্দজি মহারাজের হাজার বাতির ঝাড়। হাজার বাতির ঝাড় এই বইটি থেকে। আর কেন যে হাজার বাতির ঝাড় নামকরণ হয়েছে সে কথা আমরা প্রতি পর্বেই শুনছি, কিন্তু এত সুন্দর যে, এবং যারা নতুন শুনবেন তাদের ভালো লাগবার জন্য আরো একবার আমরা স্মরণ করব। কি হে দীপু, বাড়ি আছো নাকি বলে হাঁক পারতেন স্বামীজি। স্মৃতিচারণা করছেন হেমলতা ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ, দ্বিজেন্দ্রনাথের পুত্র, দীপেন্দ্রনাথের স্ত্রী, ঠাকুর বাড়ির কুলবধূ, রামমোহন রায়ের পৌত্রীর পৌত্রী, শান্তিনিকেতনে পরবর্তীকালে বড় মা বলে পরিচিতা। বাবা, কি দরাজ গলা ছিল তার। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তো আদব কায়দা মানা বাড়ি, কিন্তু স্বামীজি তো কোনো আইন মানার লোক ছিলেন না। পাড়া কাঁপিয়ে ডাক। আমার স্বামীও শশব্যস্ত হয়ে উত্তর দিতেন, যাই ভাই নরেন, যাই। উনি ছিলেন আমার স্বামীর সহপাঠী। আমাদের বাড়ি আসতেন, তারপর বাইরের ঘরে অনর্গল গল্প, গান এবং সশব্দ উচ্চহাস্য চলত স্বামীজির। এমনই ছিল স্বামীজির প্রাণ ও মনোহরণ উপস্থিতি। এমনই ছিল স্বামীজির প্রাণ মন হরণ উপস্থিতি। তিনি যখন চলে যেতেন, এক অপূর্ব চিত্রকল্প ব্যবহার করে হেমলতা দেবী লিখছেন, মনে হতো যেন হাজার বাতির ঝাড়ের সবকটি প্রদীপ একসঙ্গে নিভে গেল। তো সেই থেকেই স্বামী মেধসানন্দজি মহারাজ এই বইটিরও নাম দিয়েছেন হাজার বাতির ঝাড়। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মিনুদি, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। ঠাকুর মা স্বামীজি মহারাজের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গে যে শিরোনামটি, সেটিও রবি ঠাকুরের একটি গান থেকে নেওয়া। তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা। তোমার প্রেমে আঘাত আছে, নাইকো অবহেলা। একথা সত্য যে সাধারণভাবে স্বামীজি সকলের সাথে সদয়ভাবে ব্যবহার করতেন। উত্তেজিত হওয়ার কারণ থাকলেও সাধারণত উত্তেজিত হতেন না, কিন্তু নিজের গুরু ভাই ও শিষ্যদের সঙ্গে ব্যবহারে সে কথা মেনে চলতেন না, দেশি বিদেশি উভয় ক্ষেত্রেই। প্রয়োজনে অত্যন্ত কঠোরভাবে বলতেন, কঠোর ভাব ধারণ করতেন। তা করতেন তাদের সংশোধনের জন্যই, তাদের মঙ্গল সাধনের জন্য। তার প্রেমে তাই আঘাত ছিল, কিন্তু অবহেলা ছিল না। আবার বলতেন, আমি যাকে যত ভালোবাসি তাকে তত বকি। আমেরিকায় থাকাকালীন বিশেষত মহিলারা কেউ কেউ তার প্রায়শই প্রতিকূল অবস্থার ও কঠোর জীবনযাপনের মধ্যে কিছুটা স্বাচ্ছন্দ্য বিধানের আপ্রাণ চেষ্টা করতেন। তাদের মধ্যে একজন ছিলেন মিস এলেন ওয়াল্ডো। এলেন প্রতিদিন বহুদূর থেকে এসে তার রান্নাবান্না ও ঘর গৃহস্থালির কাজ করতেন। তারপর বক্তৃতার ব্যবস্থাদি করা, নোট লেখা ইত্যাদি সব করতেন। শুভ সন্ধ্যা মিনাদি, জয়িতা, শুভ সন্ধ্যা। একদিন স্বামীজি দেখছেন এলেন একটা ঘরে বসে, শুভ সন্ধ্যা জয়িতা, এলেন একটা ঘরে বসে নিঃশব্দে কাঁদছেন। স্বামীজি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছেন, কি হয়েছে এলেন, কাঁদছো কেন? এলেন বললেন, আমার মনে হয় আমি কিছুতেই আপনাকে সন্তুষ্ট করতে পারছি না। অন্য কেউ বিরক্ত করলেও আপনি আমাকেই বকেন।
সঙ্গে সঙ্গে স্বামীজি বলে উঠলেন, অন্য লোকদের বকবো কি করে? আমি তো তাদের ভালো করে চিনিই না, আর ওদের কিছু বলতে পারি না বলেই তো তোমায় এত বকাবকি করি। তা যদি নিজের জনকেই বকতে না পারি, তার কাকে বকবো বলো? এই ঘটনার পর থেকে মিস ওয়াল্ডো স্বামীজির একটু বকুনি খাওয়ার জন্য হা পিত্তেশ করে বসে থাকতেন, কারণ তিনি বুঝেছিলেন এই তিরস্কারই স্বামীজির ভালোবাসার প্রকাশ। শুভ সন্ধ্যা শুভ্রাদি, জয়শ্রী, সঙ্গীতা, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। তিরস্কারে মৌলিকত্ব। স্বামী অচলানন্দ লিখছেন, স্বামীজি যখন প্রচণ্ড ক্রোধ প্রকাশ করতেন, স্বামীজি যখন প্রচণ্ড ক্রোধ প্রকাশ করতেন তখনও তার মধ্যে এক মাধুর্য থাকত। শুভ সন্ধ্যা সঙ্গীতা। যদিও তার বকুনি শোনা আর তার হৃদয়ঙ্গম করা সবসময় সহজ ছিল না। যেমন সব ব্যাপারেই স্বামীজি মৌলিক, তেমনি তার বকুনির ভাষাও ছিল একেবারে মৌলিক। একটা নমুনা দেওয়া যাক। শুদ্ধানন্দজি, প্রাচীন সাধু শুদ্ধানন্দজি স্বামীজির সুপণ্ডিত শিষ্য ছিলেন এবং স্বামীজির ইংরেজি রচনা অধিকাংশ বঙ্গানুবাদ করেছেন। স্বামীজি রেগে গেলে তাকে কি বলে বকতেন? তাকে বলতেন, তোর ওই ঝাঁ চকচকে মাথায় বরিশালের সুপুরি রেখে খড়ম দিয়ে ভাঙবো। মানে মুন্ডিত মস্তকে, ন্যাড়া মাথায়, তোর ওই ঝাঁ চকচকে মাথায় বরিশালের সুপুরি রেখে খড়ম দিয়ে ভাঙবো, বলতেন স্বামীজি। কিন্তু তিরস্কার করার পর যখনই মনে হয়েছে বা দেখেছেন তিরস্কৃত মানুষটি কষ্ট পেয়েছেন, তখনই তার একেবারে অন্য ভাব। সেবক কানাই মহারাজকে একবার কোনো একটি ভুলের জন্য স্বামীজি কানমলা দিয়েছেন। তারপর হঠাৎ দেখতে পেলেন কানাই মহারাজ লুকিয়ে নিঃশব্দে কাঁদছেন। স্বামীজি কানাই মহারাজের গলা জড়িয়ে ধরে বলছেন, বাবা কানাই, দেখতে পেয়েছি, আর কেঁদো না বাবা। শুভ সন্ধ্যা সন্ধ্যাদি, শুভ্রা, সঙ্গীতাকে তো আগেই দেখেছি। তারপর, তুমি যে আমাদের মাথার মণি, বলতেন তার গুরু ভাইরা। জীবনের অন্তিম লগ্নে, তখন তার বয়স 40ও ছোঁয়নি, পাশ্চাত্যে প্রচারজনিত অতিরিক্ত পরিশ্রমে, অনিয়মে, খাদ্য বাসস্থানের অনিশ্চয়তার ফলে তার শরীর ভেঙে গেছে। প্রায়ই অসুস্থতায় ভুগছেন, অথচ স্বধামে প্রত্যাবর্তনের আগে সীমিত সময়ের মধ্যে গুরুর অর্পিত দায়িত্ব স্বরূপ তার মিশনকে এক দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে তার গভীর উদ্বেগ ও ব্যাকুলতা। ও বাবা মিনাদি, আগরতলায় থাকো তুমি, কলকাতায় ফর্টিস হাসপাতালে এনে ভর্তি করেছো অক্সিজেন দিয়ে। ও বাবা, ডক্টর নিয়ে ফ্লাইটে এসেছো। বাবার কি সাবধানে তো বটেই। জয় রাম কৃষ্ণ মিনাদি, অবশ্যই অবশ্যই আমাদের সকলের প্রার্থনা গো, ঠাকুর মায়ের কাছে আমাদের সকলের প্রার্থনা, দাদা নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। তুমি কিন্তু চিন্তা করো না, শুধু মাকে জড়িয়ে ধরো, মাকে জড়িয়ে ধরো, দেখবে সব বিপদ কেটে যাবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আমাদের সকলের ঐকান্তিক প্রার্থনা। আজকেই আমরা সকালে গীতা অনুধ্যানে শুনছিলাম যে আমরা যেন এই সুখ দুঃখের অবিরত ঢেউয়ের ধাক্কায় বিচলিত না হয়ে পড়ি, তাকে যেন
ধৈর্য নিয়ে, সহ্য নিয়ে মোকাবিলা করবার শক্তি রাখতে পারি। শক্তি সকলেরই কম বেশি থাকে, কারোর কম কারোর বেশি, সহ্য শক্তি কারোর কম কারোর বেশি, কিন্তু অবশ্যই আমাদের এই শক্তিকে বাড়াতেই হবে। মাকে মাকে তুমি আঁকড়ে ধরো, দেখবে সমস্ত বিপদ তুমি ঠিক পার হয়ে যাবে। শুভ সন্ধ্যা নিবেদিতা। জয় রামকৃষ্ণ। আমরা স্বামীজির কথা শুনছি, আর সকলের, মিনাদির হাজব্যান্ড, আমাদের দাদার জন্য সকলের প্রার্থনা গো। আচ্ছা, তারপর আবার ফিরে আসি আমাদের প্রসঙ্গে। জীবনের অন্তিম লগ্নে, তখন তার বয়স 40ও ছোঁয়নি। পাশ্চাত্যে প্রচারজনিত অতিরিক্ত পরিশ্রমে, অনিয়মে, খাদ্য বাসস্থানের অনিশ্চয়তার ফলে তার শরীর ভেঙে গেছে। প্রায়ই অসুস্থতায় ভুগছেন, অথচ স্বধামে প্রত্যাবর্তনের আগে সীমিত সময়ের মধ্যে গুরুর অর্পিত দায়িত্ব স্বরূপ তার মিশনকে এক দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে স্বামীজির গভীর উদ্বেগ ও ব্যাকুলতা। এই পরিস্থিতিতে তার ধৈর্যচ্যুতি এবং ক্রোধের প্রকাশের ঘটনা মাঝে মাঝেই ঘটত, যদিও তার জন্য নিজেও কম কষ্ট পেতেন না। একবার বেলুর মঠে গঙ্গার উপর ঘাট নির্মাণকে উপলক্ষ করে স্বামীজি রাজা মহারাজকে, মানে স্বামী ব্রহ্মানন্দজি বা রাখাল মহারাজ, ঠাকুরের মানসপুত্র, প্রচণ্ড গালাগাল করেছেন। যদিও সে ব্যাপারে ব্রহ্মানন্দজির বিশেষ কোনো দোষ ছিল না, কিন্তু ব্রহ্মানন্দজির শুভ সন্ধ্যা স্বপ্নাদি প্রাণপ্রিয় স্বামীজির অসুস্থ শরীরের কথা ভেবে স্বামীজির কথার কোনো প্রতিবাদ না করে নিঃশব্দে শুনে গেলেন। একটু পরেই স্বামীজির মনে হয়েছে রাজাকে এতখানি বকা ভালো হয়নি, আর এই রাজা নামটা কিন্তু স্বামীজিরই দেওয়া। তখন স্বামী বিজ্ঞানানন্দজি, যিনি ঘাটের কাজের তত্ত্বাবধান করছিলেন, তাকে ডেকে বললেন, দেখ তো রাজা কি করছে। বিজ্ঞান মহারাজ গিয়ে দেখেন রাজা মহারাজের ঘরের দরজা জানলা বন্ধ। ফিরে এসে স্বামীজিকে সে কথা বলতে স্বামীজি ধমক দিয়ে বললেন, তোকে বললাম দেখে আসতে রাজা কি করছে, আর তুই বলছিস কিনা ঘরের দরজা জানলা বন্ধ। তখন বিজ্ঞান মহারাজ আবার গিয়ে রাজা মহারাজের ভেজানো দরজা আস্তে আস্তে খুলে দেখেন রাজা মহারাজ কাঁদছেন। দেখে বিজ্ঞান মহারাজ খুব অনুতপ্ত হয়ে বললেন, মহারাজ, আমার জন্যই আপনাকে বকুনি শুনতে হলো। রাজা মহারাজ বললেন, ভাই, আমাকে তো বকেইছেন, আমার পিতৃপুরুষকেও ছাড়েননি। যা হোক, বিজ্ঞান মহারাজ ফিরে গিয়ে স্বামীজিকে যেই বলেছেন রাজা মহারাজ ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন, স্বামীজি ঝড়ের মতো ছুটে গিয়ে রাজা মহারাজকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ভাই রাজা, তুই আমাকে ক্ষমা কর, অসুখ বিসুখে আমার মাথা ঠিক নেই, ভাই, আমি তোদের সঙ্গে থাকার উপযুক্ত নই, মঠ ছেড়ে আমি হিমালয়ে চলে যাব। স্বামীজির এই ভাব দেখে রাজা মহারাজ অবাক হয়ে কান্না থামিয়ে স্বামীজিকে প্রবোধ দিচ্ছেন আর বলছেন, তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে এখানে থাকবো, তুমি যে আমাদের মাথার মণি। শুধু যে গুরু ভাই ও শিষ্য ভক্তদের প্রতি তার ভালোবাসা প্রগাঢ় ছিল তাই নয়, অসহায়, নিপীড়িত, পাপী তাপী সকলের প্রতি তা পূর্ণ বেগে ধাবিত হতো। শুদ্ধানন্দজি লিখছেন, স্বামীজি কথা প্রসঙ্গে একবার বলছিলেন, মহাপাপীকেও ঘৃণা করলে চলবে না, মহাপাপীকেও ঘৃণা করলে চলবে না। তখন তার মুখ চোখে এমন দিব্য ও সুগভীর ভালোবাসা ফুটে উঠেছিল যে তিনি কখনো তা বিস্মৃত হতে পারেননি। দেশের প্রতি তার ভালোবাসা তো
সর্বজন বিদিত। মহাত্মা গান্ধীর উক্তি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন, বিবেকানন্দের রচনাবলী পাঠের পর দেশের প্রতি আমার ভালোবাসা শত গুণে বর্ধিত হয়েছিল। কিন্তু তার দেশপ্রেম সাধারণ দেশপ্রেমিকদের দেশপ্রেম থেকে ভিন্ন প্রকৃতির ছিল। অখণ্ডানন্দজি সুন্দর করে তা ব্যাখ্যা করেছেন। স্বামীজির দেশপ্রেম অত সোজা নয়। এই হলো প্যাট্রিয়টিজম বলতে যা বোঝায় তা নয়, এ হচ্ছে দেশাত্মবোধ। শুভ সন্ধ্যা শিবানী। সাধারণ লোকের হচ্ছে দেহাত্মবোধ, তাই দেহের সেবা যত্নে বিভোর। তেমনি স্বামীজির হচ্ছে দেশাত্মবোধ, তাই সারা দেশের সুখ দুঃখ ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে তার চিন্তা। ইতিহাসে দেশপ্রেমের অনেক উদাহরণ থাকলেও দেশাত্মবোধের উদাহরণ খুবই বিরল। কিন্তু দেশের মানুষ দেশের উন্নয়ন নিয়েই কেবলমাত্র তার চিন্তা ছিল না, তা ভালো হলেও এক বিচারে তা মায়ার অন্তর্গত। যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে শুধু নিজের পরিবারের, নিজের ধর্ম, নিজের দেশকে ভালোবাসা মায়ার অন্তর্গত। অখণ্ডানন্দজি সেই জন্য এই প্রসঙ্গে আরো বলছেন, দেশাত্মবোধ তার শেষ কথা নয়, এর পরেও আছে বিশ্বাত্মবোধ। জগতের সকল জীবের জন্য চিন্তা, তাদের ভক্তি মুক্তি কি করে হবে? অর্থাৎ যারা আমার শত্রু, যারা আমার উপর অত্যাচার করছে, যারা বর্বর নিষ্ঠুর, তাদেরও ভক্তি মুক্তি কি করে হবে সেও তার চিন্তা। সবার মুক্তি না হলে তার মুক্তি নেই। সমস্ত দেশের মানুষের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ। আমরা এতটাও যদি চিন্তা করতে না পারি, এটুকু তো আমরা বুঝতে পারি, আমাদের আত্মীয় পরিবার পরিজন, প্রতিবেশী বন্ধু বান্ধব, এদের মধ্যে অনেকেই আমাদের প্রতি বিরূপ থাকে। এটা তো হয়েই থাকে, আমার প্রতি কেউ বিরূপ হতেই পারে তার ভাব অনুযায়ী, কিন্তু আমি যেন তার প্রতি কখনো বিরূপ না হই, তার মঙ্গল চিন্তা করা আন্তরিকভাবে আমাদের অবশ্য কর্তব্য। এই শিক্ষাটুকু যদি আমরা আয়ত্ত করতে পারি, তখন আমাদের এই বিশ্বাত্মবোধ ক্রমশ পরিস্ফুট হবে। একদিন বেলুর মঠে রাত 2টোর সময় স্বামীজির ঘুম ভেঙে গেছে। শুভ সন্ধ্যা শুভ্রা দাশগুপ্তা। একদিন বেলুর মঠে রাত 2টোর সময় স্বামীজির ঘুম ভেঙে গেছে, বলছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। জিজ্ঞাসা করলাম, কি স্বামীজি, আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি বললেন, দেখ পেশন, আমি বেশ ঘুমিয়েছিলাম। এই পেশন নামটা এসেছে, বিজ্ঞানানন্দজি মহারাজের নাম ছিল হরিপ্রসন্ন। হরিপ্রসন্ন থেকে পেশন আদর করে। হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল, বলছেন স্বামীজি। আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম, কোথায় কি একটা দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল, এটা কি সম্ভব? এরকম চিন্তা করে মনে মনে হাসলাম। কিন্তু আশ্চর্য, পরদিন সকালে খবরের কাগজে দেখি গত রাত্রে 2টোর সময় ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু বহু লোক মারা গিয়েছে, বহু লোক নিরাশ্রয় হয়েছে, অবর্ণনীয় দুঃখের সম্মুখীন হয়েছে। খবরটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সিসমোগ্রাফির চেয়েও, সিসমোগ্রাফ মানে পৃথিবীর ভূমিকম্প মাপবার যে যন্ত্র, স্বামীজির নার্ভাস সিস্টেম মোর রেসপন্সিভ টু হিউম্যান মিজারিজ, মানে মানুষের দুঃখের
এতে রেসপন্স করবার জন্য, অনুভব করবার জন্য স্বামীজির নার্ভাস সিস্টেম কত উন্নত, কত সংবেদনশীল। পশু পক্ষীদের প্রতি ভালোবাসাও কি স্বামীজির কম ছিল? স্বামীজির শরীর যখন বিশেষ অসুস্থ, অথচ তার উচ্চ আধ্যাত্মিক চিন্তারও বিরাম নেই, বিশেষত অমরনাথ তীর্থযাত্রা থেকে ফিরে এসে, যা তার দুর্বল শরীরের পক্ষে ক্ষতিকারক। তখন ডাক্তাররা তার গুরু ভাইদের পরামর্শ দিলেন, কিছু জীবজন্তু পুষুন, তাহলে স্বামীজির মন তাদের নিয়ে ব্যস্ত থাকবে। সেই অনুযায়ী মঠে ভেড়া, ছাগল, হাঁস, কুকুর পোষা হতে লাগলো। স্বামীজি তাদের এক একটা নাম দিয়েছিলেন। কখনো কখনো কেবলমাত্র কৌপিন পরে, হাতে লাঠি নিয়ে রাখাল সেজে তাদের সঙ্গে খেলা করতেন, আর কখনো বা পরম মমতায় তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন, আর তারাও তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকত। আজকে এই অবধি শুনলাম, এর পরের দিন এর পরের অংশটা শুনবো, কেমন? তাহলে আপাতত বিদায়। আবার আমাদের দেখা হবে 8টার সময়। 8টার সময়, 8টা থেকে 9টা, পৌনে 9টা অবধি আমরা শুনবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আর মায়ের কথা একসঙ্গে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান বেদান্ত দর্শন ফেসবুক পেজে 8টার সময়।